কিউ পরিমাণ আধান আছে সে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র এর মধ্যে যদি প্রবেশ করে সেই আধানটা কি পরিমাণ বল অনুভব করে সেটাই আমাদেরকে লরেন্জ বাবু শিখিয়েছেন। লরেন্জ কি শিখিয়েছেন? লরেন্জ বলেছে যে F = QE প্লাস Q * V × B। এইটা লরেন্জ বাবু আমাদেরকে শিখিয়েছে। অর্থাৎ লরেন্জ বলতে চেয়েছে যে দুটো ফোর্সের অস্তিত্ব আছে, একটাকে লরেন্জ তড়িৎ বল আর একটাকে আমরা বলছি লরেন্জ চুম্বক বল। এবার এই যে লরেন্জ চুম্বক বলটাকে আমরা করেছি এইটারই ডিটেইলিং আমরা ধীরে 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 শিখছি। এইটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। নিয়ে পালিয়ে যা, এখন পালিয়ে যা, তুমি চলে যাও পড়ে নাও। আচ্ছা আচ্ছা, একটু আমি বলি এই জায়গাটা, তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে স্যার? কেসটা দাঁড়াচ্ছে আমরা এইটার ডিটেইল আমরা এইটার এবার ডিটেইলিং শুরু করেছিলাম। 1 নাম্বার পয়েন্ট ডান, 2 নাম্বার পয়েন্ট ডান। আজকের আমাদের এর পুরো সবগুলো পয়েন্ট জানতে হবে, ঠিক আছে? কি রকম? আমরা 3 নাম্বার পয়েন্টে আসছি। এই F = বা Fm, খেয়াল করো, Fm = Q * V × B বা Q VB sin θ। F = Q VB sin θ n ক্যাপ। তোমাদেরকে বলা হয়েছে 1 নাম্বার পয়েন্টে শেখানো হয়েছিল যে এইটা যদি B হয়, এইটা যদি V হয়, তাহলে F সাফিক্সে m এদের সাথে লম্বভাবে কাজ করছে। এই জিনিস তোমাদেরকে শেখানো হয়েছিল। এবার এই যে এটা আমরা কার সাহায্যে নির্ণয় করতে পারি? না, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এর সাহায্যে আমরা এই জিনিসটাকে শিখেছি। ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে আমরা যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে লরেন্জ চুম্বক বল, অর্থাৎ একটা আধান সে যদি চুম্বক ক্ষেত্রের ভিতরে মুভ করতে শুরু করে সে কি পরিমাণ বল অনুভব করবে এটা সেইটা তার অভিমুখ নির্ণয় করা হবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে। এই পর্যন্ত আমাদের হয়েছিল। এবারে একটা জিনিস তুমি দেখো, খেয়াল করো, আধান যে সব সময় চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে যাবে সেটা নয়। এই Fm এর ভ্যালু সর্বোচ্চ হবে। Fm এর ভ্যালু লিখতে থাকো তোমরা এখান থেকে, সর্বোচ্চ হবে যখন θ = 90 ডিগ্রি। Fm এর ভ্যালু সর্বোচ্চ হবে কখন? θ = 90 ডিগ্রি হবে। এই Fm এর মান সর্বনিম্ন হবে যখন θ = 0 অথবা 180 ডিগ্রি হয়েছে। এবার একটা জিনিস তুমি দেখো, যদি θ = 0 হয় তার মানে আধান চুম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল। যদি θ = 180 ডিগ্রি হয় তাহলে আধান চুম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত অভিমুখে গতিশীল। তাহলে এই জায়গাটায় ওটার একটা ক্লারিফিকেশন তৈরি করতে হবে। তার মানে এখানে আধান লিখবো আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল, আর এখানে কি লিখবো? আধান চুম্বক ক্ষেত্রের সহিত এই
এই পর্যন্তকে খাতায় লিখো, ঠিক আছে? এরপরে আমরা ভালো করে দেখো, এরপরে আমরা কোথায় যাচ্ছি? এরপরে আমরা ডিসকাশন নাম্বার 4 এ আসছি। 4 খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, ঠিক আছে? আগে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। আমি বলছি এই পর্যন্ত হয়েছে, সবাই মিলে বলো ইয়েস স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আরে অর্পণ আছিস? অর্পণ, ইয়েস স্যার। তোদের কি একটু কথা বলতে অসুবিধা হয়? তোর মাইক করে তো অন করে রাখ না, কথা না বললে ফিল আসবে কি করে? আমি যখনই জিজ্ঞেস করবো বুঝতে পেরেছো, সবাই মিলে বলবি ইয়েস স্যার, না হলে পরের দিন গিয়ে এমন চাপাবো বুঝতে পারবি উজবুক গুলো কোথা না। আচ্ছা, এইবার আমি যেটা বলছি খেয়াল করো, সেটা কি? সেটা হচ্ছে, ধরে নাও তোমরা যে মেঝেতে বসেছো বা বসছো, মেঝেটা নর্থ পোল আর সিলিংটা সাউথ পোল। খেয়াল করো আমি কি বলতে চাইছি। আমি এখানে একটা জাস্ট ছবি করার চেষ্টা করছি, খেয়াল রাখবে। এইটা হচ্ছে এন পোল আর উপরটা সাউথ পোল। আমরা 4 নম্বর পয়েন্টে ডিসকাশন শুরু করেছি, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমাকে বলো তো, কি হচ্ছে না বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, খুব স্বাভাবিক। এইবার একটা আধান, ধরে নাও এরকম একটা ছোট্ট আধান, এই হচ্ছে আধান। মনে করার চেষ্টা করো, তুমি যে মেঝে আছো সেটা, মেঝেটা তোমার সামনে, মেঝেটা নর্থ পোল, সিলিংটা সাউথ পোল। তার মানে বলরেখা বলতে আমি জানো মেঝে থেকে এক একটা সুতো নিয়ে সিলিং এ বেঁধে দিয়েছি। তার মানে সমান্তরাল ভাবে একাধিক সুতো যেন উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে উঠেছে মনে হচ্ছে। এই অবস্থায় দুটো কেস হয়। এই যে আমার হাতে একটা কিছু রয়েছে, এইটা ধরে নাও একটা আধান, এই আধান চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে যদি চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে তখন একটা ঘটনা ঘটবে, আর এই আধান চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে যদি একটা কোণে প্রবেশ করে। কথাটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। আধানটা চুম্বক ক্ষেত্রের সহিত সমকোণে যদি প্রবেশ করে কি ঘটনা ঘটবে সেইটাই। অর্থাৎ আধান যদি এখান থেকে, খেয়াল করো আমরা কি বলতে চাইছি, আধান ধরে নাও এখান থেকে সমকোণে প্রবেশ করেছে, সে এর ভিতরে ঢুকে এরকম গোল পথে ঘুরতে শুরু করবে। কথা বোঝা গেল? কেন হচ্ছে এটা সেটাকে এবার ভালো করে বুঝবো। আচ্ছা, ধরে নাও আমার কাছে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে। কিরকম চুম্বক ক্ষেত্র? না এপার থেকে ওপারে যাচ্ছে, অর্থাৎ আমার এই সাইড থেকে বোর্ডের ওইদিকে একটা চুম্বক ক্ষেত্র যাচ্ছে। তাহলে আমরা এইরকম ফুটকি ফুটকি দেখতে পাবো। খেয়াল করো আমি কি বলছি। এবারে একখানা আধান সে কি করছে, সে চুম্বক ক্ষেত্র, তাহলে কি চুম্বক ক্ষেত্র বোর্ডের এপার থেকে ওপারে গেছে, আর একখানা আধান এখান থেকে সোজা ভি বেগে সে চুম্বক ক্ষেত্রের ভিতরে প্রবেশ করেছে। তাহলে কি ঘটনা ঘটবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে আধানটা একটা বল অনুভব করবে। খেয়াল করো, এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এইটা চুম্বক ক্ষেত্র, এইটা আধানের গতির অভিমুখ, আর বুড়ো আঙুলটা হচ্ছে তার ফোর্স। খেয়াল করো বাম হাত। তাহলে চুম্বক ক্ষেত্র যদি এদিক থেকে ওদিকে যায়, আর আধানটা যদি এইভাবে প্রবেশ করে, এইভাবে, এই যে এইভাবে গেছে, তাহলে চুম্বক আধানটা এইভাবে গেছে। চুম্বক ক্ষেত্র ভালো করে ভাবো, নিচে রয়েছে, এই সাইড থেকে মানে বোর্ডের এই পার থেকে উপরে যাচ্ছে, আর আধানটা নিচে থেকে উপরে যাচ্ছে। চুম্বক ক্ষেত্র আমার এই সাইড থেকে ওদিকে যাচ্ছে, আর আধানটা নিচে থেকে উপরে যাচ্ছে। কথাটা বোঝা গেল? তাহলে এইটা আধানের মিডল ফিঙ্গারটা আধানের গতিকে রিপ্রেজেন্ট করছে। চুম্বক ক্ষেত্র এই যে স্যার, চুম্বক ক্ষেত্র এই দিক থেকে এই দিকে প্রবেশ করেছে, তাহলে এই বুড়ো আঙুলের দিকে ফোর্স অনুভব করবে, অর্থাৎ আধানটা এই পয়েন্ট থেকে এই দিকে একটা ফোর্স অনুভব করবে। সেই ফোর্সটাই লরেন্ট চুম্বক বল। এই ফোর্সের জন্য আধানটা কি করবে, খেয়াল করো আমি কি বলছি। এই ফোর্সের জন্য আধানটা বৃত্তাকার পথে টার্ন নেওয়ার চেষ্টা করবে। এই না, এখানে সেটা দেখিয়েছি। এ যখন বৃত্তাকার পথে টার্ন নিচ্ছে, খেয়াল করো, তাহলে প্রত্যেক পয়েন্ট থেকে ভেলোসিটি ভি, প্রত্যেক পয়েন্ট থেকে ভেলোসিটি ভি, প্রত্যেক পয়েন্ট থেকে ভেলোসিটি ভি হয়েছে। এবারে এ
কেন এই বৃত্তের কেন্দ্রে উপস্থিত হতে পারছে না? তার কারণ যখনই এইদিকে এফএম ফিল করছে, ও বাইরের দিকে একটা ফোর্স ফিল করছে। খেয়াল করো, ও বাইরের দিকে তখন একটা ফোর্স ফিল করছে যেটার ভ্যালু mv²/r। অর্থাৎ বৃত্তের কেন্দ্রের দিকে সে যদি একটা লরেন্ট চুম্বক বল অনুভব করে, বাইরের দিকে একটা অপকেন্দ্র বল ফিল করছে। যেমনটা সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, সূর্য আর পৃথিবীর মাঝখানে কাজ করছে মহাকর্ষ বল, আর পৃথিবী থেকে পৃথিবীর বাইরের দিকে অর্থাৎ সূর্য যেদিকে আছে তার অপোজিট দিকে কক্ষপথের বাইরের দিকে কাজ করছে একটা অপকেন্দ্র বল mv²/r। সেই কারণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে পারে অনায়াসে। এক্ষেত্রেও এই যে আধানটা যেটার ভ্যালু কিউ ছিল, খেয়াল করো যে কিউ আধানটা এইভাবে ঘুরতে পারছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা এখানে একটা কথা লিখতে পারবো। মানে কি? মানে হচ্ছে এটা, কথাটা এটা, ভালো করে দেখো, যদি কোনো আধান, ব্র্যাকেটে কিউ লিখলাম, চুম্বক ক্ষেত্রের সহিত সমকোণে গতিশীল হয়, তাহলে আধানটি একটি বৃত্তপথে চুম্বক ক্ষেত্রকে প্রদক্ষিণ করে। তাহলে আধানটি একটি বৃত্তপথে চুম্বক ক্ষেত্রকে প্রদক্ষিণ করে। যে পথের কেন্দ্রের দিকে লরেন্ট চুম্বক বল কাজ করে এবং কেন্দ্রের বাইরের দিকে একটি অপকেন্দ্র বল সাম্যাবস্থা প্রদান করে। এই পর্যন্ত লেখো চটপট। 4 নম্বর পয়েন্টটা এখানে লেখো, চটপট লেখো। স্যার বলছি স্যার, চুম্বক ক্ষেত্র বাইরে থেকে বোর্ডের ভিতরের দিকে প্রবেশ করছে তো? চুম্বক ক্ষেত্রের জন্য আধানটা ভেতরের দিকে বল অনুভব করছে। না না না, চুম্বক ক্ষেত্র অনুসারে ওটা বলছি কাউন্টার ব্যালেন্স করছে mv²/r, সেই জন্য ও বৃত্তপথে ঘুরতে পারছে। এটাই লিখেছি। বলো তোমার কোশ্চেন কি? চুম্বক ক্ষেত্র বাইরে থেকে ওই যে লাইনস অফ ফোর্স গুলো, হলুদ লাইন গুলো, হ্যাঁ, ওগুলো বাইরে থেকে বোর্ডের ভিতরে প্রবেশ করছে তো। তো ওইগুলো ডট কেন হবে? ওগুলো তো ক্রস হবে। ইয়েস, ইউ আর রাইট, একদম কারেক্ট। থ্যাংক ইউ ভাই, একদম কারেক্ট, ক্রস হবে। থ্যাংক ইউ প্লিজ সেরা একটু। হয়েছে? সুমা বলো, নীলাঞ্জন বলো। না স্যার, হ্যাঁ স্যার হয়ে গেছে। খাতায় এগুলো লিখবি, আমি পরের দিন চেক করব। হ্যাঁ স্যার খাতাতেই লিখছি। হ্যাঁ,
এরপরে বলি হয়েছে? তিতলি, তিতলি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা তুমি ছিলে কোথায়? তার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। বাগেরহাটে তুমি যেখানে থাকো একটা আমার ওয়াইফাই এ চলে একটা না, ওই জন্য। অ্যারিস্টোক্রেট এলাকা, মানে এলিট ক্লাস যাকে বলে, ওখানে সব রাজনৈতিক নেতা মন্ত্রীরা থাকে, ওখানটায় তো কোনো ভ্যান চালক থাকে না, রিক্সা চালক থাকে না, ওখানে এত অসুবিধা হবে কেন? ওয়াইফাই আমার চলে, ওয়াইফাই ছিল না। আরে সেই মেয়েটি খবর পেয়েছে, সেই তমসা? বলতে পারবো না, আমি তো অন্য ফোনে ক্লাস করছি, বাবা ছিল না, ওই জন্য আরো দেরি হয়ে গেছে। সেই মেয়েটিকে জানাও, সে হয়তো এসে ফিরে যাবে, সে জানতেই পারলো না। করে বলবো, অন্য কাউকে একটু বলুন না আমাদের ক্লাসেরই। কি অবস্থা বলো তো? আরে সুকন্যা একটু কর না বাবু। হ্যাঁ আমার কাছে নাম্বার নেই, আমি কি বাঁকড়া আরে আচ্ছা, ওই মেয়েটি শ্রেয়সী, তোদের ক্লাসমেট তো। তোমরা যে কি করো না এই জিনিস নিয়ে, আমার বড় খারাপ লাগে। সেই মেয়েটা এসে চলে গেছে, তুমি দেখে নিও। আরে আমাদের এইখানে মনা টনা এসছিস ক্লাসে? মনা, কি জ্বালা! এত কোয়ালিটি অফ এডুকেশন দেওয়ার চেষ্টা করছি আর ছেলেমেয়েরা কোয়ালিটি অফ এডুকেশন থেকে দূরে সরে যাচ্ছে। এই পর্যন্ত হয়েছে? ঠিক এর পরে লেখো এখন, মানে অনুচ্ছেদ করে এখান থেকে এখন। এখন লেখো বৃত্তপথের ব্যাসার্ধ। আমি বলছি লেখো এবার। এখন বৃত্তপথের ব্যাসার্ধ অরিত্র সবে আসছে, ও একটু আগে এখানে চিৎকার চেঁচামেচি করছিল। তোর সঙ্গে আমার দেখা হোক, রাস্তায় তো পুঁতে ফেলবো আমি, বুঝতে পারিস? এখন বৃত্তপথের ব্যাসার্ধ লিখতে থাকো। লেখা হয়েছে? সবাই মিলে বলো, হয়েছে? হ্যাঁ স্যার। স্মল আর হলে, স্মল আর হলে আমরা বলতে পারি, আমরা বলতে পারি mv স্কয়ার বাই r, এটা ইজ ইকুয়াল টু কিউ ভি বি sin 90, और mv স্কয়ার বাই r, এটা ইজ ইকুয়াল টু কিউ ভি বি, और r ইজ ইকুয়াল টু, খেয়াল করো আমি কি করছি, এই v এর সঙ্গে স্কয়ারটা কেটে দিচ্ছি, তাহলে r ইজ ইকুয়াল টু, সবাই এসছে দেখো, mv বাই কিউ বি। কথা বোঝা গেছে? mv বাই কিউ বি। এইবার এই যে mv বাই কিউ বি, এইটার এবার ডিসকাশন হলো একটা পয়েন্ট করো। এই পর্যন্ত করার পরে DISCUSSION ডিসকাশন হলো একটা পয়েন্ট করো, করে তার ভেতরে এক নাম্বার দাও বা এ দাও। এই পর্যন্ত করার পরে খেয়াল করো, r ইজ ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এক নম্বরে দেখো, এখানে আমি একটু শিখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা এখানে লিখবে। যদি q এবং b ধ্রুবক হয়, ঠিক আছে, তাহলে r প্রপোর্শনাল টু mb। এক নম্বর পয়েন্টে লেখো, যদি q এবং, এক নম্বর পয়েন্টে লেখো, যদি q এবং b
কিউ এবং বি ধ্রুবক হয় তাহলে আর প্রপোর্শনাল টু এমভি। যদি কিউ এবং বি ধ্রুবক হয় তাহলে আর প্রপোর্শনাল টু এমভি। স্যার হ্যাঁ বলো স্যার। বলছি এমও তো মনে হচ্ছে কনস্ট্যান্ট, শুধু ভি এর সাথে তো মনে হয় প্রপোর্শনাল হবে। শুনতে পাচ্ছি না। বলছি এমও তো কি কনস্ট্যান্ট? একটা আধানের ভর তো ধ্রুবকই হয় না স্যার? হ্যাঁ স্যার ওটাই বলছি, মানে শুধু ভি এর সাথে প্রপোর্শনাল হবে তো। শুনতে পাইনি, আরেকবার বলো। তাহলে স্যার শুধু ভি এর সাথে প্রপোর্শনাল হবে তো? কার সাথে? ভি 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 আমি ভরবেগের সঙ্গে বলছি, অবশ্যই ভির সাথে প্রপোর্শনাল। তো আমি ভরবেগের সঙ্গে বললে সেইটা হবে নাকি? ও হ্যাঁ তাহলে হবে, তাহলে হবে, বুঝেছি স্যার। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। এবার লেখো মাস স্পেকট্রোগ্রাফ। মাস স্পেকট্রোগ্রাফ বা ভরবীক্ষণ যন্ত্রে, মাস স্পেকট্রোগ্রাফ বা ভরবীক্ষণ যন্ত্রে, মাস স্পেকট্রোগ্রাফ বা ভরবীক্ষণ যন্ত্রে কি বললাম আমরা এই ডিসকাশনের? এইটা 1 নাম্বার পয়েন্ট, মানে এটা এখানে লিখেছি যদি এইটা হয়। এবার এই ধর্মটাকে কোথায় কাজে লাগানো হয় আমি একটা জিনিস বলে দিচ্ছি। মাস স্পেকট্রোগ্রাফ, SPECTRO, স্পেকট্রোগ্রাফ এর বাংলা কি? এর বাংলা হচ্ছে ভর মাস স্পেকট্রোগ্রাফ বা ভরবীক্ষণ যন্ত্রে আধানের এই ধর্মটিকে কাজে লাগানো হয়। এটা লেখো, মাস স্পেকট্রোগ্রাফ বা ভরবীক্ষণ যন্ত্রে আধানের এই ধর্মটিকে কাজে লাগানো হয়। হয়েছে? এরপরে বি, ডিসকাশন পয়েন্ট বি। দেখো আর প্রপোর্শনাল টু এমভি আছে, যদি ভরবেগ ধ্রুবক হয়। বি পয়েন্টে লেখো যদি ভরবেগ ধ্রুবক হয়। আবার বলছি লেখো, যদি ভরবেগ ধ্রুবক হয় তাহলে কোনো নির্দিষ্ট আধানের ক্ষেত্রে বৃত্তপথের ব্যাসার্ধ প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের ব্যস্তানুপাতিক হয়। একদম ক্লিয়ার। এমভিটা ধ্রুবক, কিউটাও ধ্রুবক, তাহলে আর প্রপোর্শনাল টু 1/b। চুম্বক ক্ষেত্রের ব্যস্তানুপাতিক হয়। এ বি, এরপরে সি পয়েন্ট করো। সি পয়েন্ট একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সি পয়েন্ট আমরা কি করছি? আর প্রপোর্শনাল টু এমভি বাই কিউবি, ঠিক আছে? তাহলে এই যে আর সমান আমরা কি লিখবো? উপরে ভি রাখতে পারি, নিচে কিউ, নিচে এম নামিয়ে আনলাম, পাশে ভি রাখলাম, এমটাকে কিউ নিচে দিলাম। এই যে কিউ নিচে আমরা এটা দিয়েছি, ঠিক আছে? এই যে কিউ নিচে এম দিলাম, এই কিউ বাই এম কে কি বলে জানো? কিউ বাই এম কে বলে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান বা একে বলা হয় রিলেটিভ চার্জ। একে বলা হয় রিলেটিভ চার্জ। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যদি বেগ এবং ভি স্থির থাকে, বেগ এবং ভি যদি স্থির থাকে, খেয়াল করো, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? তাহলে আর প্রপোর্শনাল টু 1/q/b, q/m।
অর্থাৎ এইটুকু করার পরে এই জায়গাটায় লিখো অর্থাৎ। অর্থাৎ বলে আমি যেটা বলছি সেটা লিখবে। অর্থাৎ বলে আমি যেটা বলছি সেটা লেখো। অর্থাৎ কোন নির্দিষ্ট চুম্বক ক্ষেত্রে নির্দিষ্ট বেগে গতিশীল কোন আধানের, নির্দিষ্ট চুম্বক ক্ষেত্রে নির্দিষ্ট বেগে গতিশীল কোন আধানের বৃত্তপথে ঘূর্ণায়মান ব্যাসার্ধ সর্বদা তার আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতিক হবে। সর্বদা তার আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ অর্থাৎ যে কণার কিউ বাই এম এর ভ্যালু কম, অর্থাৎ যে কণার কিউ বাই এম এর ভ্যালু কম তার ক্ষেত্রে আর এর মান বেশি। অর্থাৎ যে কণার কিউ বাই এম এর ভ্যালু কম তার ক্ষেত্রে ব্যাসার্ধ আর এর মান বেশি, এবং বিপরীত ঘটনাটি সত্য। অর্থাৎ কিউ বাই এম এর ভ্যালু যার বেশি আর এর ভ্যালু কম, এবং বিপরীত ঘটনাটি সত্য। এবারে এই পয়েন্টের ভিতরে একটা লজিক আছে, লজিকটাকে ভালো করে বোঝো। ধরো একটা চুম্বক ক্ষেত্র আছে, সেই চুম্বক ক্ষেত্র আছে আর তোমার হাতে এক মুঠো আধান আছে, কিন্তু সেই আধানটা পরস্পর মেশানো, প্লাস চার্জ মাইনাস চার্জ মেশানো, অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন দুজনে মিশে আছে। তুমি কি করলে সমকোণে চুম্বক ক্ষেত্রে ছুড়ে দিলে, তাহলে দুজন মিলে ঘুরতে শুরু করবে, সমস্তটাই তো আধান, তারা সবাই মিলে ঘুরতে শুরু করবে। এবার দেখো কিউ বাই এম এর ভ্যালু কিন্তু উভয়ের আলাদা, চার্জ দুজনের সেম কিন্তু এম এর ভ্যালু ডিফারেন্ট। সেজন্য কিউ বাই এম যার বেশি সে ছোট ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরবে, আর যার কিউ বাই এম এর ভ্যালু অনেক বড় সে ছোট ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, আর যার কিউ বাই এম এর ভ্যালু কম সে বড় ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে। অর্থাৎ তুমি চুম্বক ক্ষেত্র থেকে দুটো লাইন পেয়ে যাবে দুটো আধানের জন্য। যেটা তোমার হাতে মেশানো ছিল সেটা এখন দুটো ডিফারেন্ট লাইন দিয়ে ঘুরছে, একজন ছোট একজন বড়, তুমি আলাদা করে নিতে পারবে আমার কাছে। সেই জন্য এই জিনিসগুলোকে করা হয়েছে। আমরা বললাম ওকে স্যার। এবারে এ বি সি গেল। এবারে দেখো এই ডিসকাশন পয়েন্ট আমি ডি বলছি। ডিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন না, আমি যদি এই জায়গাটায় ছোট্ট করে ছবিটা এঁকে নিই, খেয়াল করো আমি কি বলছি। একটা আধান সে এইরকম ভাবে এইদিকে ভি বেগে যাচ্ছে, এইটা তার আর, এইদিকে কি রয়েছে এম ভি স্কয়ার বাই আর। একটুখানি আমি ব্যাপারটাকে একটু সরিয়ে আনলে খুব ভালো হয়। এটা কি হবে? এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা দেখো। তাহলে ওই আধানটা ভেতরের দিকে কি ফিল করছে? ভেতরের দিকে ফিল করছে এফ সাফিক্সে এম। অর্থাৎ এই এফ এম এর ভ্যালুটা কি? কিউ ভি বি sin 90। sin 90 লেখার দরকার নেই। তাহলে তুমি কিউ ভি বি এম ভি স্কয়ার বাই আর করেই তো পুরোটা পেয়েছো। এখন আধানটা যদি এই পথ বরাবর সে ঘুরতে থাকে তাহলে তার পর্যায়কালের সমীকরণ কি হবে খেয়াল করো। তাহলে আমরা এখন যেটা করতে যাচ্ছি কি, ঘূর্ণায়মান আধানের পর্যায়কাল। ঘূর্ণায়মান আধানের পর্যায়কাল। পর্যায়কাল কি? অলওয়েজ টি স্যার। অর্থাৎ পর্যায়কালকে আমরা টি দিয়ে লিখতেই পারি। বললাম ওকে স্যার। T is equal to simple 2 pi r নিচে v। এটাই পর্যায়কাল। এবার এখানে আমরা কি করতে পারি খেয়াল করো। এই যে t এর ভ্যালুটা রয়েছে, এই t এর ভ্যালুটাকে আমরা 2 pi by v ইনটু এই যে r এর ভ্যালু, r is equal to যেটা ছিল mv by qb, এইটা দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে? তাহলে কি হলো? vb আউট। তাহলে পর্যায়কালের সমীকরণ কি হলো স্যার? 2
2πm/qb। এইটা পর্যায়কাল। একে কি বলা হয়? এর একটা আলাদা নাম আছে। একে বলা হয় সাইক্লোট্রনের পর্যায়কাল হলো। এইটা যদি পর্যায়কাল হয় তাহলে কম্পাঙ্ক খেয়াল করো, কম্পাঙ্ক n অলওয়েজ 1/t। তার মানে আমরা কম্পাঙ্ক n কি লিখতে পারি? qb টা উপরে উঠে যাবে আর নিচে 2πm চলে আসবে। ব্যাস, খেয়াল করো আমরা আরো একটা জিনিস করলাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইক্লোট্রনের কম্পাঙ্ক। দেখবে বেন ম্যাপিং একবার লেখা আছে, এটা সাইক্লোট্রনের কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোট্রন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ CYCLROTRON, ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোট্রন। কথা বোঝা গেছে? ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোট্রন। আমরা বললাম ঠিক আছে স্যার। এবারে এখানে ছোট্ট করে একটা মন্তব্য বলে একটা পয়েন্ট করতে চাইছি। খেয়াল করো, এই যে পর্যায়কাল এসছে, এই যে পর্যায়কাল, এই যে কম্পাঙ্ক এসেছে আমাদের কাছে, এই কম্পাঙ্ক এবং পর্যায়কাল, এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের ভেতরে কোথাও বৃত্তপথের ব্যাসার্ধ নেই, কোথাও বৃত্তপথের ঘূর্ণায়মান আধানের বেগ নেই। এই কথাটা আমরা লিখবো। লেখো মন্তব্য কি? মনে রাখতে হবে মন্তব্য জায়গাটা লেখো। বলবো নাকি? বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ লেখো। মনে রাখতে হবে সাইক্লোট্রনের কম্পাঙ্ক বা পর্যায়কালে, মনে রাখতে হবে সাইক্লোট্রনের কম্পাঙ্ক বা পর্যায়কালে বৃত্তপথের ব্যাসার্ধ এবং বৃত্তপথে ঘূর্ণায়মান আধানের বেগের কোনো প্রভাব থাকে না। আধানের বেগের কোনো প্রভাব থাকে না। আরেকবার বলুন স্যার। বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ এবং ঘূর্ণায়মান আধানের বেগের কোনো প্রভাব থাকে না। অর্থাৎ R/V, এরকম লেখো, যা বলছি লেখো। অর্থাৎ R/V এর অনুপাত সমান থাকে। অর্থাৎ R/V এর অনুপাত সমান থাকে। R/V এর অনুপাত সমান থাকে। অর্থাৎ R/V এর অনুপাত সমান থাকে। সর্বোপরি এই ধর্মকে কাজে লাগিয়ে, সর্বোপরি এই ধর্মকে কাজে লাগিয়ে ভিডিও অফ হলো কি? সর্বোপরি এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা কণা ত্বরণায়ক যন্ত্র, কণা ত্বরণায়ক যন্ত্র, ব্র্যাকেটে ইংরেজি লেখো পার্টিকেল অ্যাক্সিলারেটর, কণা ত্বরণায়ক যন্ত্র, ব্র্যাকেটে ইংরেজি লেখো পার্টিকেল অ্যাক্সিলারেটর প্রস্তুত করতে পারি। প্রস্তুত করতে পারি। এরপরে আমরা এটা কি করেছি? ডি পয়েন্ট,
ডি এর পরে এবারে ই পয়েন্টে চলে আসো, ই পয়েন্টে আসো, লেখো এইভাবে কোন পার্টিকেল অ্যাক্সিলারেটর বা কণা ত্বরণায়ক যন্ত্র থেকে এইভাবে কোন পার্টিকেল অ্যাক্সিলারেটর বা কণা ত্বরণায়ক যন্ত্র থেকে নির্গত আধানের বেগ v0 হলে গতিশক্তি হবে E suffix k is equal to half m v0 square, half m v0 square। হয়েছে? আবার দেখো, আবার r is equal to m v0 by qb, অতএব v0 is equal to qb r by m। এই ভ্যালুটা, এই v0 এর ভ্যালুটা খেয়াল করো, ওকে যদি এখানে আমরা বসিয়ে দিই এই জায়গাটায়, তাহলে কি হবে? ek is equal to half m q square b square r square by m square। ek is equal to half m q square b square r square by m square। এই যদি হয় তাহলে এই m স্কয়ার, তাহলে এই mm কেটে কি হচ্ছে q স্কয়ার b স্কয়ার r স্কয়ার বাই mm কেটে নিচে একটা 2m সারভাইভ করছে। এইটা হয়ে গেল কি? তাহলে সাইক্লোট্রন যন্ত্র বা পার্টিকেল অ্যাক্সিলারেটর থেকে যে আধানটা ঠিকরে বেরিয়ে আসতে পারে তার গতিশক্তির মান। চটপট ফিনিশ করো এটা। লেখা হয়েছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা তোমা, তুই এসেছিস? তমসা, আমি যেন মনে হলো এসেছিস। হ্যাঁ স্যার এসেছি। তুই কোথায় ছিলি বাবু? চেক করা হয়নি আসলে গ্রুপটা। তুই পড়তে চলে আসিসনি তো? না না যাইনি। আচ্ছা, আর আমি এদিকে টেনশন নিচ্ছি যে তুমি চলে এসেছো বোধহয় পড়তে। তার মানে আমি ঠিকই করেছি। এই পর্যন্ত হয়েছে কি দেখো। हाँ सर हो गया। क्या प्लावन भैया समझ में आया? हाँ सर। अर्पण जी বলুন। समझ में आया? यस। नीलांजन सर ये হ্যাঁ স্যার বলুন। समझ में आया? হ্যাঁ স্যার। अच्छा, और एक बात, श्रेयोशी जी आप बोलो। श्रेयोशी जी आप बोलो। मासी आप भी बोलो। ये समझ में आया कि नहीं आया? यस सर। सायनी, ঐশী, আছিস না নেই রে? আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি। তিতলি তুই আছিস তো? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। সোমা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, মাসি ছাড়া করছে না, ওর ব্যবস্থা আমি করব। হ্যাঁ স্যার ছাড়া করেছি, আপনি করতে পারেন। আচ্ছা, আর এই যে মনপুর থেকে যারা যায় রে, তিশার বাবরি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। এবারে দেখো, এই পর্যন্ত হলো।
ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা হলো, এটার আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার হয়েছে খেয়াল করো। একটা চুম্বক ক্ষেত্রের ভেতরে একটা আধান এইভাবে ঘুরছে, এইভাবে একাধিকবার ঘোরার পরে সে যদি এই পথ থেকে আবার বেরিয়ে আসে, তাহলে সে যে গতিশক্তি নিয়ে বেরোবে সেইটার ভ্যালু এইটা। কথা বোঝা গেল? এটার একটা জটিল সেটআপ আছে। আমি পড়ানোর সময় কোনো না কোনো টাইম অবশ্যই বলেছিলাম যে এলএইচসি লার্জ হ্যাড্রন কোলাইডার বা গড পার্টিকেল নিয়ে কোনো এক্সপেরিমেন্টের গল্প, সেই জায়গায় এই টেকনিক কাজে লাগানো হয়েছিল। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এবিসিডি ই হয়েছে, এইবারে আমরা একটা মেন পয়েন্টে যাচ্ছি। ই বাদ দাও, ই বাদ দিয়ে মেন পয়েন্ট একটা কি ছিল গো? 4 নাম্বার না 5 নাম্বার? মেন পয়েন্ট স্যার 4 নম্বর। মেন পয়েন্টে 4 নাম্বার হবে এটা? না, এবার হবে 5। ও আচ্ছা, এগুলো সব মেন পয়েন্টে 4 নাম্বারে হলো, এই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবারে মেন পয়েন্টে চলে আসছি স্যার। এটা খুব ইন্টারেস্টিং। এখানে হেডিং লেখো ফার্স্ট, হেডিং। যদি কোনো আধান, লিখতে থাকো, যদি কোনো আধান চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে, যদি কোনো আধান চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে, ঠিক আছে? থিটা কোণে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে, থিটা কোণে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে বলে ড্যাশ দাও। এবার এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং লাস্ট যে দুটো পয়েন্ট করাচ্ছি 5 এবং 4, যাবতীয় কোশ্চেন এই 5 আর 4 থেকে আসবে। কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে স্যার। যাবতীয় কোশ্চেন এই 5 এবং 4 থেকে আসবে, সেই কারণে কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। একটু অপেক্ষা করো, আমি একটু সেটআপটা একটু গন্ডগোল হচ্ছে, দেখে নিচ্ছি, দাঁড়াও। ফোনটা চার্জ দিয়ে দিই, ফোনে চার্জ নেই একদম। ওকে, খেয়াল করো আমি কি বলেছি। যদি কোনো আধান চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে, কি কেস হবে? ধরে নাও আমি এখানে ছবিটা করছি, দেখতে পেয়েছো? এটা একটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস। এই যে জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবারে এই বরাবর চুম্বক ক্ষেত্র রয়েছে, এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ বি ক্যাপ, চুম্বক ক্ষেত্রের মান বি ভেক্টর, আর এটা হচ্ছে বি ক্যাপ। এবারে একখানা আধান, আধানটা স্পটটা দেখো, শুধু আধানটা চুম্বক ক্ষেত্রের সহিত থিটা কোণে ভি বেগে গতিশীল। আধানের স্পটটা দেখেছো? এইবার ও কি করলো, এইটা যদি ভি বেগ হয় তাহলে আমরা ভেক্টরের নিয়ম অনুসারে এটাকে স্প্লিট করতে পারি।
যেদিকে থিটা আছে সেদিকে তার cos উপাংশ v cos থিটা, এইটা হয়ে যাবে v sin থিটা। বলো ইয়েস অর নো স্যার সবাই মিলে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এইবার v sin থিটাটা চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে লম্বভাবে, তার মানে বেগের একটা উপাংশ লম্বভাবে আর একটা উপাংশ বেগের একটা উপাংশ চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আর একটা উপাংশ চুম্বক ক্ষেত্রের অভিমুখে, ঠিক আছে? তাহলে যেটা লম্ব উপাংশ সে কি করবে? সে আধানটাকে ভালো করে দেখো, সে আধানটাকে বৃত্তাকার পথে ঘোরাবে, এই কথা বোঝা গেল? এবং যেটা cos থিটা উপাংশ সে আধানটাকে বৃত্তাকার পথে এইভাবে উপরে তুলতে থাকবে। কথা বুঝতে পেরেছি না পারিনি? হ্যাঁ স্যার। এর ফলে কি হবে কেসটা? আমি না ছবিটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, আমি একটুখানি পরিষ্কার করি, একটু অপেক্ষা করো। এবার তাহলে sin থিটা উপাংশটা ওকে এইভাবে ঘুরিয়ে আর cos থিটা উপাংশ একে এইভাবে উপরে তুলবে, এটাই আমি বলতে চেয়েছি। কথা বলে গেছে? তার মানে চুম্বক ক্ষেত্রের সঙ্গে বা চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে কোনো আধান যদি থিটা কোণে ঢুকে পড়ে সে এইভাবে ঘুরতে 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 উপরে উঠবে। যে পথটা সে ক্রিয়েট করবে এই পথটাকে বলা হবে স্পাইরাল পথ বা হেলিক্যাল পথ, বাংলায় বললে হবে স্প্রিং এর মতো পেঁচানো অথবা শঙ্কিল পথ। তাহলে এখানে কি লিখেছি আমরা? যদি কোনো আধান চুম্বক ক্ষেত্রের সহিত থিটা কোণে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে তাহলে আধানটি সাইন উপাংশ, তাহলে আধানের বেগের সাইন উপাংশ আধানটিকে বৃত্তাকার পথে ঘোরাবে এবং cos উপাংশটি ধীরে ধীরে চুম্বক ক্ষেত্রের অভিমুখে আধানটাকে সরিয়ে নিয়ে যাবে। ফলে চুম্বক ক্ষেত্রে আধানটির একটি শঙ্কিল বা পেঁচানো বা স্প্রিং বা স্পাইরাল বা হেলিক্যাল পথ ক্রিয়েট হবে। এইটুকু আমাদের লিখতে হবে। লেখো আগে কতদূর লেখা হয়েছে? তাহলে পর্যন্ত। তাহলে পর্যন্ত হয়েছে। তাহলে আধানের লেখো, তাহলে আধানের বেগের সাইন উপাংশ, তাহলে আধানের বেগের সাইন উপাংশ আধানটিকে বৃত্তাকার পথে ঘোরাবে। বৃত্তাকার পথে তো স্যার cos ঘোরাচ্ছে। বৃত্তাকার পথে সাইন ঘোরাচ্ছে কারণ ও চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে যদি থাকে তবেই না সে বৃত্তাকার পথে ঘুরবে। যেটা আচ্ছা। তুমি 5 নাম্বার কেসে 4 নাম্বার কেসে করে এসছো, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। সেখানে তো আধান সরাসরি সমকোণে ঢুকেছিল আর এখানে ঠিক আছে। থিটা কোণে ঢুকেছে। এর ফলে সাইন উপাংশ আর cos উপাংশ আছে। ফোনে চার্জ নেই মা, তোমার এখন এখানে থাকতে হবে, তুমি চলে যাও না, অন করতে নেই, ফোনে চার্জ নেই তো, মা বকবে, তুমি নিচে যাও, নিচে চলো। তোমার পড়া হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন নিচে গিয়ে খেলো, যাও। না মা, যাও চলে নাহলে সেই ফোনটা নিয়ে আসো। লেখা হয়েছে? তাহলে বেগের সাইন উপাংশ আধানটিকে বৃত্তাকার পথে ঘোরাবে এবং cos উপাংশ, আচ্ছা ঠিক আছে, এবং cos উপাংশ আধানটিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল করবে। ফলে
গতিপথ সংকিল, ফলে আধানের গতিপথ সংকিল, তালবেশ উময় কয় হচ্ছিল সংকিল, স্ল্যাশ দাও স্প্রিং এর ন্যায়, স্ল্যাশ দিয়ে লেখো স্প্রিং এর ন্যায় হবে, অথবা ইংলিশ গুলোকে লেখো স্পাইরাল, SPIRAL স্পাইরাল, স্ল্যাশ দাও হেলিক্যাল, HELICAL হেলিক্যাল এর মতো হয়। হয়েছে? হেলিক্যালের মতো হয়। এবার আমাদের কি ক্যালকুলেশন করতে হবে? খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এখানে জড়িয়ে। সেটা কি? সেটা হচ্ছে এই যে স্পাইরাল বা হেলিক্যাল হয়েছে, খেয়াল করো আমি কি বলছি, সেইটার যে বৃত্তপথ, সেই বৃত্তপথের ব্যাসার্ধের মান, কিংবা পর পর দুটো স্পাইরাল পথের মধ্যে সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স, এইটাকে যদি আমি এ বলি, এইটাকে যদি আমি বি বলি, সেই এ বি সমান কত আমাকে বের করতে হবে। কথা বোঝা গেল? তাহলে সবাই প্রথমে একটা পয়েন্ট করো, হেলিক্যাল পথের ব্যাসার্ধ নির্ণয় বা স্পাইরাল পথের ব্যাসার্ধ নির্ণয়, এখানে আমরা কি লিখতে পারবো? অতএব কিউ ভি সাইন থিটা বি। কিউ ভি সাইন থিটা কেন? না এখানে বেগের মানটা তো ভি সাইন থিটা স্যার, আগে কিউ ভি লিখছিলে, এখন এখানে বেগের মান ভি সাইন থিটা, অর্থাৎ বেগ যেটা দায়ী ওকে বৃত্তপথে ঘোরানোর জন্য সেটার ভ্যালুই তো ভি সাইন থিটা। তাহলে কিউ ভি সাইন থিটা ডট বি এটা ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা এম ভি স্কয়ার বাই আর। তাহলে ভি সাইন থিটা একখানা কেটে যাচ্ছে, অতএব আর ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা নিচে ডিভাইড বাই কিউ ডট বি। হয়েছে? এম ভি সাইন থিটা বাই আর ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই কিউ ডট বি। আর ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই কিউ ডট বি হলো। এটা গেল ব্যাসার্ধের মান। অতএব পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু কি হবে? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। এখানে এই ভি এর ভ্যালুটা কি? ভি সাইন থিটা। তাহলে সমান আমরা কি লিখব? 2 পাই ইনটু নিচে ভি সাইন থিটা, আর এই আর এর ভ্যালুটা এম ভি সাইন থিটা বাই কিউ ভি। তাহলে ভি সাইন থিটা সরি আই ভি সাইন থিটা কেটে গেল। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই এম বাই কিউ ভি। আরো একবার প্রমাণ হলো যে পর্যায়কাল বেগের উপরে ডিপেন্ড করছে না। আরো একবার প্রমাণ হলো পর্যায়কাল বেগের উপরে ডিপেন্ড করছে না। এইবারে সেকেন্ড ফেজটা দেখো, ঠিক এর নিচে এই পর্যন্ত হয়ে গেলে তারপরে আরো একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি? আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি ঠিক এইটা, পর পর দুটি বৃত্তপথের কেন্দ্রের মধ্যে দূরত্বকে, পর পর দুটি বৃত্তপথের কেন্দ্রের মধ্যেকার দূরত্বকে
ব্র্যাকেটে লিখে দাও এবি, সংকিল পথে পিচ বলা হয়, পিচ বলা হয়, ঠিক আছে। এবারে পিচ পিচ এবি ইজ ইকুয়াল টু, ভালো করে ভাবো, আমাকে এই এবি দূরত্বটাকে বের করতে হবে, আর যে কোনো দূরত্ব মানেই সেটা এস, এস ইজ ইকুয়াল টু ভিটি, বেগ ইনটু সময় করব, ইয়েস অর নো? Yes. ইয়েস স্যার। সবাই মিলে বলো, যে কোনো দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি হবে তো? তাহলে এই যে দুটো পরপর সেন্টারের ভিতরে দূরত্ব এবি, এই এবি সমান আমরা কি লিখব? ভি এর ভ্যালু এখানে ভি cos থিটা, বলো ইয়েস অর নো? বেগ হ্যাঁ, স্যার। পর্যায়কাল, অর্থাৎ বেগ ইনটু সময়, তাহলে বেগের ভ্যালু ভি cos থিটা ইনটু টি পর্যায়কাল, তাহলে ভি cos থিটা ইনটু টি এর ভ্যালু 2 পাই m বাই qb, ঠিক আছে। এবারে দেখো তো, এই যে r লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে qb ইজ ইকুয়াল টু কি? এখান থেকে আমরা কি লিখতে পারবো? qb ইজ ইকুয়াল টু, খেয়াল করে এটা উপরে উঠে গেলে mv sin থিটা বাই r, আমাদের এইটাকে কাজে লাগাতে হবে এখানে, অর্থাৎ এই qb এর জায়গায় আমরা কি লিখবো স্যার? এখানে যেমন আর qb এর ভ্যালু কি হবে? mv sin থিটা, নিচে r, সেই rটা উপরে উঠে যাচ্ছে। এবারে এখানে একটু কাটাকুটির খেলা চলুক। দেখো অনলি ভি দুটো কেটে যাবে, আর mm কেটে যাবে, তাহলে কি হচ্ছে? 2 থাকছে, পাই থাকছে, r থাকছে, 2 পাই r, আর cos থিটা বাই sin থিটা মানে cot থিটা, cot থিটা। তাহলে এইটা সমান আমরা কি লিখবো? বৃত্তপথের পরিধি ইনটু cot থিটা। কি পেলাম এটা? পিচ এবি, এইটা समझ में आया तमोसा जी? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারছি কি? আমি সবাইয়ের নাম ধরে তো বলতে পারবো না, তোমরা বলো বুঝতে পেরেছে কি, সবাই মিলে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে যারা বলছে না তারা বুঝতে পারেনি, তাই তো? হতে পারে। আচ্ছা সবাই মিলে আমি যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা সবাই মিলে মাইক অন করো, পাবলিক গাইড মাইক অন কর। লালমোহন মাল, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের এ বোধহয়, ওই পূজা এ পূজা। এ পূজা। হ্যাঁ স্যার। আচ্ছা আগে বলো এগুলো সব বুঝতে পেরেছে কি? হ্যাঁ স্যার। সবাই মিলে জোরে বল। হ্যাঁ স্যার। নট স্যাটিসফাইড, আবার বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এইটার সাথে সাথে লরেন্ট ফোর্স বলে যে অধ্যায়টা ছিল ওটা শেষ হয়েছে স্যার, বাহ, বুঝেছি? প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ডিসকাশন খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ডিসকাশন খুবই ইম্পর্টেন্ট।
মনে থাকবে? আরে বলো স্যার। হ্যাঁ স্যার মনে থাকবে। হ্যাঁ স্যার। ওকে, এইবার আমি চেষ্টা করব এইগুলোকে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার, আবার যেন মিস্টেক না হয় কোনোভাবে। ওকে, আচ্ছা বেশ, এবারে আরেকটু সিলেবাসটা এগিয়ে দিই। আরে আজকে আমাদের কি প্ল্যানিং ছিল? কিছুই প্ল্যানিং ছিল না। একটু জোরে বলো, অঙ্ক করার কথা ছিল কি? কই না, কিছু বলেননি আপনি আগের দিন। হোমওয়ার্ক ছিল কিছু? ওই রায়মার্টিনের 3 আর 4 নম্বর সেটটা মনে হয় দেখার কথা ছিল। রায়মার্টিন 3টা মনে হয় দেখা হয়ে গেছে, 4টা বাকি ছিল। বল না রে কেউ যার মনে আছে। তোরা করেছিস না করিসনি? 3 দেখা হয়নি। 3-4 দুটোই বাকি আছে। তো কি কি অঙ্ক আটকেছে? আমার কাছে বই নেই এই মুহূর্তে, খুঁজে পাচ্ছি না। তাহলে পরের দিন বলে দেবো। আচ্ছা, তাহলে আরেকটা থিওরি বাড়িয়ে দিই। ঠিক আছে, চলো লেখো। আচ্ছা, ব্রেন ম্যাপিংটা খুলে দেখো তো, ওখানে লেখা আছে ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। হ্যাঁ আছে। লরেন্স ফোর্সের পরেই আছে তো? লরেন্স ফোর্সের জাস্ট পরে ফিজিক্স অফ সাইক্লোট্রন আছে। ফিজিক্স অফ সাইক্লোট্রনটা লরেন্স ফোর্সের সাথে খানিকটা বলে দিয়েছি। হ্যাঁ ওই জানি। তারপরে কি আছে? কারেন্ট ক্যারিং, ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো হেডিং করো ওটা। ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়েছে? ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। একটা জিনিস খেয়াল করো, কি কেসটা? আমি এই সাইডটা একটা এন পোল রাখছি, আর এই সাইডটা একটা এস পোল রেখেছি। ঠিক আছে, এটা সোজা হয়নি ঠিক। এইটা একটা এন পোল, এইটা একটা এস পোল, নর্থ পোল সাউথ পোল। খেয়াল কর, এইটা যদি এন পোল আর এস পোল হয়, তাহলে তোমরা অনায়াসেই বলবে যে এদিক থেকে এইদিকে, নর্থ থেকে সাউথের দিকে কারা রয়েছে? নর্থ থেকে সাউথের দিকে বলরেখা রয়েছে। এই বলরেখাগুলো কি? চুম্বক বলরেখা, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড এদিক থেকে এদিকে ডেভেলপ করেছে। এই অবস্থায় আমি কি করছি খেয়াল রাখবে, আমি কিছুই নয়, একখানা পরিবাহী তার এইভাবে, সেই তারের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এটা PQ। তাহলে আমি কি লিখলাম? PQ পরিবাহী তার, PQ = L। তাহলে L দৈর্ঘ্যের একটা পরিবাহী তার রেখেছি। এবারে খেয়াল করো, সমকোণে রেখেছি। এই জায়গায় এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90। ঠিক আছে,
না 90 ধরে নেওয়ার দরকার নেই, এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, পরে থিটার জায়গায় 90 ভাববো, কিন্তু এখন অ্যাঙ্গেলটাকে থিটা ভাবছি। এইবার একদম বেসিক একটা জিনিস, এই তারের ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? একটা জিনিস ভাবতো, একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রটি কিভাবে আছে তোরা ধরে নে, তোদের এরকম ভাব, হ্যাঁ, তোরা যে জায়গাটা আছিস মেঝেটা নর্থ পোল, সিলিংটা সাউথ পোল, তাহলে নিচে থেকে উপরের দিকে বড় রেখা গেছে বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এই অবস্থায় তোদের বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত তারটা ঠিক সমান্তরাল ভাবে ঘরের একদম এইভাবে রয়েছে, মানে এক সাইড থেকে এক সাইডে গেছে। যেমনটা এই দেয়ালে পিরেক ঠুকে এই দেয়ালে পিরেক ঠুকে দিয়ে মাঝে একটা দড়ি টাঙিয়ে দিলে কাপড় জামা শুকাতে দেওয়া যায়, ঠিক ওই রকম একটা পরিবাহী তার এপার থেকে এপারে গেছে, তারের ভিতর দিয়ে প্রবাহ যাচ্ছে। আমাকে একটা কথা বলতো, তারের ভিতর দিয়ে প্রবাহ যাওয়ার অর্থ তারের ভিতর দিয়ে আধান নাচতে নাচতে চলেছে, আধান গতিশীল। আর আমরা কি জানি, চুম্বক ক্ষেত্রের ভেতরে আধান যদি গতিশীল হয় তাহলে সেই আধানটা একটা চুম্বক বল অনুভব করে, সেই বলের অভিমুখ আমরা কি করি, সেই বলের অভিমুখ ভালো করে দেখো, সেই বলের অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে হয়। কথা বোঝাতে পারলাম? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে সেই বলের অভিমুখ নির্ধারিত হয়। তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে? চুম্বক ক্ষেত্র আছে নিচে থেকে উপরের দিকে, ঠিক আছে? আমি এই জায়গাটায় করছি, একটু দেখো, চুম্বক ক্ষেত্র নিচে থেকে উপরের দিকে, এর ভিতরে একটা তারের যদি প্রবাহ এদিক থেকে এদিকে যায় তাহলে বুড়ো আঙুলটা তোমার নিজের দিকে নির্দেশ করছে, এই দিকে তারটা বল অনুভব করবে, ঠিক আছে? সেই বলের মান কত সেটাই তো নির্ণয় করতে চাইছি, ওই জন্যই তো লিখেছো ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তুমি এর আগে যেটা জেনেছো সেটা আধান যদি গতিশীল হয়, খেয়াল করো, সেই যে F সাফিক্সে M, আধান যদি গতিশীল হয় তুমি সেখানে লিখেছো F = Q V B sin থিটা। এটা আধান গতিশীল হওয়ার ক্ষেত্রে, আধান যদি গতিশীল হয়, কথা বোঝা গেল? এখন তো আধান নয়, আমরা তো ভাবছি একটা পরিবাহী তার আছে, তারের ভিতর দিয়ে প্রবাহ যাচ্ছে, আধান নয়, প্রবাহ আই যাচ্ছে। তুমি আমাকে একটা জিনিস বলো তো, সেই জায়গাটা আমরা কি করতে পারি? তাহলে এই যে কিউটা কিউ রাখছি, ভি মানে কি? ভি মানে বেগ। একটা আধান যদি পি থেকে কিউ প্রান্তে টি সময়ে পৌঁছায় তাহলে এল দৈর্ঘ্যটা সে পার করছে টি সময়ে, তার মানে এই বেগটাকে আমরা L/T দিয়ে লিখতে পারি, L/T b sin থিটা, দ্যাট ইজ Fm। এখন এই কিউটার নিচে যদি টি ভাবি তাহলে এটা হচ্ছে I হয়ে গেল LB sin থিটা। অথবা এইটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে আমি এইটাকে এইভাবে লিখছি BIL sin থিটা। তাহলে ভালো ভাবো আমি কি বলছি, যে রেজাল্টটা এলো সেটার ভ্যালু কত? আগে আধান যদি দৌড়ে যেত তাহলে যে ফোর্সটা কাজ করতো তার ভ্যালু QVB sin থিটা। আধান যদি দৌড়ে যেত তাহলে যে ফোর্সটা কাজ করতো তার ভ্যালু QVB sin থিটা। এখন যে দৌড়ানো শুরু করেছে তারের ভিতর দিয়ে আধান যাচ্ছে, অর্থাৎ কারেন্টের দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি ভালো করে ভাবো, ধরে নাও একটা পাইপ আছে, পাইপের ভিতর দিয়ে তুমি একটা লোহার টুকরো নাটকে এইভাবে জোরে ছুড়ে দিয়েছো, তাহলে নাট দৌড়চ্ছে, আর বাইরের যে চুম্বক ক্ষেত্র আছে সে ওই নাটটাকে তো আকর্ষণ করবে, তার মানে পাইপটাকে আকর্ষণ করছে, অর্থাৎ তারটা ফোর্স ফিল করবে। পাইপের ভিতর দিয়ে যদি একটা লোহার টুকরো দৌড়ে চলে যায় তাকে যদি আকর্ষণ করে একটা চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, তার মানে চুম্বক ক্ষেত্রের কাছে ওই লোহার টুকরোটা আকর্ষণের বস্তু, পাইপটা না। কিন্তু পাইপের ভিতরে নাটটা থেকে যাওয়ার জন্য পাইপটা ওই চুম্বক ক্ষেত্রের দিকে বেঁকে যাচ্ছে। এখানেও সেম ঘটনা ঘটছে। অ্যাকচুয়ালি আধানের উপরে বলটা কাজ করছে, আধান যেহেতু পরিবাহী তার বরাবর দৌড়চ্ছে তাই ফোর্সটা এখন পরিবাহী তারের উপর। এখন সেই পরিবাহী তারের উপরে যে ফোর্সটা তার ভ্যালু কত সেটাই আমাদেরকে বের করতে হয়েছে। তাহলে আমরা এইটাকে করে আমরা এখানে ডিরেক্ট এটাকে এইভাবে লিখতেও পারতাম,
কি না এল দৈর্ঘ্যের পরিবাহী তার থিটা কোণে চুম্বক ক্ষেত্রের সহিত এল দৈর্ঘ্যের পরিবাহী তার থিটা কোণে চুম্বক ক্ষেত্রের সহিত আই পরিমাণ তড়িৎ পরিবহন করলে তারের উপরে প্রযুক্ত লরেন্ট চুম্বক বলের মান Fm BIL sin থিটা। এইটুকু একেবারে লিখে নিলেই হবে। তোমরা পুরো ছবিটাকে আঁকো, যেরকম আছে বোর্ডে ঢোকো, তারপর আমি লাইনটা লিখিয়ে দিচ্ছি, ওইটুকু মনে রাখলেই কাজ শেষ। ছবি আঁকা হয়ে গেলে আমাকে বলবে। পাপড়ি, তৃষা, পূজা, মনা, আছিস তোরা? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। আরে এই লাইনটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আগেরটা ঠিক ছিল। আগেরটা বেশি ভালো। হ্যাঁ স্যার। আমি না আগেরটার জন্য দেখ এই জায়গাটা একটা কেমন একটা হেজি ভাব আসছে না এই জায়গাটায়? তো ওখানে তো কিছু লেখা হচ্ছেই না, কি হচ্ছে? হ্যাঁ, এখানে কিছু লেখা হচ্ছে না, এটা ঠিক কথা। আমার ঘরে কোন পজিশনে কোন লাইটটা দিতে হবে আমার এখনো পর্যন্ত এটা ক্লিয়ার হচ্ছে না। এটা ঠিক আছে? কোনো পার্থক্য নেই, পার্থক্য আছে। মানে ওইদিকে দেয়ালটা শুধু দেখতে পাওয়া যাচ্ছে। আমার চুলটা এটাতে একটু হালকা কালো লাগছে, আর এইটা নিভিয়ে দিলে ডিপ কালো। দেখ, বাহ, কালো রংটা আরো বেশি ভালো আসছে, তাই না? তাহলে এটাই জ্বালিয়ে লাগবে। এটা হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। তাহলে লেখ লেখ এল দৈর্ঘ্যের কোন পরিবাহী তার এল দৈর্ঘ্যের কোন পরিবাহী তার বি চুম্বক ক্ষেত্রের সহিত থিটা কোণে অবস্থান করে আই পরিমাণ তড়িৎ পরিবহন করলে আই পরিমাণ তড়িৎ পরিবহন করলে হয়েছে। আই পরিমাণ তড়িৎ পরিবহন করলে পরিবাহীটি F BIL sin থিটা। পরিবাহীটি F BIL sin থিটা পরিমাণ বল
পরিমাণ চুম্বক বল লিখতে পারো, অনুভব করবে, অনুভব করবে। হয়েছে? অনুভব করবে। এবার নিচে লেখো, এক্ষেত্রে যদি থিটা ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে যদি থিটা ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে তারটি সর্বোচ্চ f ইজ ইকুয়াল টু BIL sin 90, তাহলে তারটি সর্বোচ্চ f ইজ ইকুয়াল টু BIL sin 90 সমান BIL পরিমাণ বল অনুভব করবে। এবং যদি তারটি নিচে, এবং যদি তারটি থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা 180, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা 180, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখে বা বিপরীত অভিমুখে তড়িৎ পরিবহন করে, তাহলে তারটি কোনরূপ স্যার বিপরীত অভিমুখে তড়িৎ পরিবহন করে, তাহলে তারটি কোনরূপ চুম্বক বল অনুভব করবে না। পাপড়ি, তৃষা, তমসা, এপার থেকে কি জানো, পাথরবের থেকে যে যাচ্ছে কি মাল, যারা নতুন যাদের কাছে গেছিস তারা একটু অপেক্ষা করবি, এ ছাড়বি না, ক্লাস ছাড়বি না, ঠিক আছে? কি বললাম? বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ পাঠায়, তাহলে তারটি কোনরূপ তড়িৎ বল অনুভব করে না। তাহলে তারটি কোনরূপ তড়িৎ বল অনুভব করে না। ব্যাস এই পর্যন্ত আজকে।